আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব। এই অধ্যায় থেকে আজকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, যেটি এসেছিল আপনাদের রাজশাহী বোর্ড ২০২৪ সালে। রাজশাহী বোর্ড ২০২৪ সালে আমাদের অংশীদারি ব্যবসায় থেকে ২টি সৃজনশীল প্রশ্ন আসে। সেখানে আজকে আমি আপনাদেরকে দ্বিতীয় যে সৃজনশীল প্রশ্ন এসেছে সেটি এখন সমাধান করে দেব। আমাদেরকে সাধারণত দ্বিতীয় যে সৃজনশীল প্রশ্ন দিয়েছে সেটি ৯ নম্বরে দিয়েছে। সেখানে বলছে তারিক, মিলি ও মাওলা। এই সৃজনশীল প্রশ্নটি এখন আমি আপনাদেরকে সমাধান করে দেব। প্রশ্নটি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব। অবশ্যই আপনারা প্রশ্নটি একটু ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করবেন। এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব। দেখেন আমাদেরকে এখানে বলছে তারিক, মিলি ও মাওলা একটি অংশীদারি ব্যবসায়ী ৩ জন অংশীদার। তারা ব্যবসায়ীর লাভ লোকসান যথাক্রমে ৩:২:১ অনুপাতে বন্টন করে নেয়। ২০২৩ সালের ১ জানুয়ারি তারিখে তারিক ২ লক্ষ টাকা, মিলি ১,৫০,০০০ টাকা ও মাওলা ১ লক্ষ টাকা মূলধন বিনিয়োগ করে ব্যবসা শুরু করেন। চুক্তি অনুযায়ী অংশীদারগণের মূলধন ও উত্তোলনের উপর ৫% সুদ ধার্য করতে হবে। মিলি ব্যবসায় সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসিক ৪,০০০ টাকা করে বেতন পাবে, যা নগদে তুলে নেয়। প্রতি মাসের শুরুতে তারিখ ১,২০০ টাকা, প্রতি মাসের মাঝে মাঝে মিলি ১,০০০ টাকা ও প্রতি মাসের শেষে মাওলা ৮০০ টাকা করে নগদ উত্তোলন করে। এছাড়াও মাওলা ১,৫০০ টাকা পণ্য উত্তোলন করেন, যা হিসাবভুক্ত হয়নি। উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে সমাপ্ত বছরের জন্য ব্যবসার নেট মুনাফা ১,৪১,০০০ টাকায় উপনীত হয়। তারিক ও মাওলা মিলিকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে মিলি মুনাফার অংশ বাবদ কমপক্ষে ৩০,০০০ টাকা পাবেন। ক নম্বরে বলছে অংশীদারগণের উত্তোলনে সুদের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর বলছে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। গ নম্বরে বলছে অংশীদারগণের মূলধন হিসাব প্রস্তুত করো। এই ছিল আমাদের প্রশ্ন। এখন আমি আপনাদেরকে ক, খ, গ তিনটির সমাধান করে দেব। তো ক নম্বরে আমাদেরকে বলছে অংশীদারগণের উত্তোলনে সুদের পরিমাণ বের করো বা নির্ণয় করো। তো আমরা এখানে লিখে নিব প্রথমত যে অংশীদারগণের উত্তোলনে সুদের পরিমাণ নির্ণয়। তো আমাদের এখানে ৩ জন অংশীদার আছে। প্রথমে হচ্ছে তারিখ। তো আমরা এখানে লিখে নিব তারিখ। দেখেন তারিখের উত্তোলনের সুদ যদি আমরা বের করতে যাই তাহলে অবশ্যই দেখতে হবে যে সে কত টাকা উত্তোলন করছে। আমাদের এখানে কি বলছে দেখেন, বলছে যে প্রতি মাসের শুরুতে তারিখ ১,২০০ টাকা কি করে সে উত্তোলন করে ১,২০০ টাকা। তাহলে আমরা এখানে লিখে নিব ১,২০০ টাকা। এখন প্রশ্ন হচ্ছে এটার উপরে আমরা কত পার্সেন্ট সুদ ধরবো, এটা কিন্তু তারা প্রশ্ন অবশ্যই আপনাদেরকে বলে দেবে। সেম এখানে আমাদেরকে বলছে চুক্তি অনুযায়ী অংশীদারগণের মূলধন ও উত্তোলনের উপর ৫% সুদ ধার্য করতে হবে। তাহলে আমরা অবশ্যই এখানে ৫% করব। এই ৫% আপনারা এখানে করে নেবেন। এখন আসেন যে কোনো অংশীদার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে যখন সে উত্তোলন করবে সে কখনোই ১ বছরের সুদ পাবে না। এখানে আপনি ৫% করলে কিন্তু ১ বছরের সুদ চলে আসবে। সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে অংশীদাররা কখন উত্তোলন করছে। সে কি মাসের শুরুতে উত্তোলন করছে, নাকি মাসের মাঝামাঝি সময়, নাকি মাসের শেষে উত্তোলন করছে, নাকি সে সারা বছর ধরে উত্তোলন করছে। এই কথাগুলো প্রশ্নে বলা থাকে। যেমন তারিখ এখানে ব্যবসায়ী অর্থাৎ দেখেন সে বলছে যে প্রতি মাসের শুরুতে তারিখ উত্তোলন করে। তাহলে আমরা মনে রাখবো যদি কোনো অংশীদার ব্যবসায়ী প্রতিষ্ঠানের শুরুতে উত্তোলন করে তাহলে সেখানে আমরা ৬.৫ মাসের সুদ ধার্য করব, অর্থাৎ ৬.৫ দ্বারা আমরা এখানে কি করব, গুণ করব। তো আমাদের এখানে দেখবেন কত আসে, যে ১২০০ টাকার উপরে আমরা এখানে সরাসরি ৫% করব। ৫% করব ১২০০ টাকা গুণ ৫%। তাহলে আমাদের যেটা আসবে ৬০ টাকা, ৬০কে আমরা গুণ করব ৬.৫ দ্বারা। তাহলে আমাদের হবে এখানে ৩৯০ টাকা। এরপরে আছে আমাদেরকে মিলি। মিলি আমাদের একজন অংশীদার। তো সে কখন কত টাকা উত্তোলন করে আগে দেখতে হবে। মিলি ১,০০০ টাকা উত্তোলন করে মাঝামাঝি সময়। তো আমরা এখানে ১,০০০ টাকা কি করব, বসাবো। এরপরে ৫% করব। তারাই বলছে ৫% সুদ ধরতে হবে। এরপরে সে যেহেতু মাঝামাঝি উত্তোলন করে, আপনারা দেখবেন প্রশ্ন পড়লে বলছে যে প্রতি মাসের মাঝামাঝি মিলি ১,০০০ টাকা উত্তোলন করে। তাহলে আমরা এখানে ৬ মাসের সুদ গণনা করব। দেখেন এখানে আমরা কত মাসের সুদ গণনা করব, ৬ মাসের। যখনই আমরা দেখব যে মাঝামাঝি করে তখন আমরা এখানে প্রথমে শুরুতে যেহেতু ৬.৫ এরপর আপনি ৬ মাসের সুদ ধার্য করবেন। তাহলে দেখেন এখানে কত আসে, ১,০০০ টাকার উপরে ৫% করবেন, এরপরে আপনি এখানে ৬ দ্বারা গুণ করবেন। তাহলে আসবে আপনাদের ৩০০ টাকা। এই ৩০০ টাকাই হচ্ছে আমাদের মিলির উত্তোলনের সুদ।
এরপরে আছে আমাদের মাওলা। মাওলা 800 টাকা উত্তোলন করে, সে উত্তোলন করে 800, 5% করবেন। এরপরে সেখানে আপনি গুণ করবেন 5.5 মাসের, কারণ সে উত্তোলন করে মাসের শেষে। যখনই মাসের শেষে উত্তোলন করবে তখন 5.5 মাসের আপনি সুদ ধার্য করবেন। তো আমরা এখানে 800-কে গুণ করব 5 দ্বারা, তাহলে আমাদের এখানে আসবে 40 টাকা। এটাকে গুণ করব আবার আমরা 5.5 মাস, অর্থাৎ 5.5 দ্বারা, তাহলে আমাদের এখানে হবে 220 টাকা। তো তিনটিকে যখন আমরা যোগ করে ফেলবো তখন আমাদের কত আসে দেখেন, 300, 390, 220 আসবে আমাদের এখানে 910 টাকা। এটি হচ্ছে আমাদের উত্তোলনের সুদের পরিমাণ। তো আশা করি আমি আপনাদেরকে ক নাম্বারটি বুঝাতে পেরেছি। এখন আমরা খ নাম্বারটি বুঝিয়ে দিব। এখানে খ নাম্বার আমাদেরকে বলছে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করা। তো আমরা অবশ্যই এখানে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব করার জন্য ঘরটি অবশ্যই করে নিব। আমরা এখানে লিখে নিব তারিখ মিলি ও মাওলার লাভ লোকসান আবন্টন হিসাব 2023 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য, অর্থাৎ সমাপ্ত বছরের জন্য, কারণ এক বছরের জন্য আমরা লাভ লোকসান আবন্টন হিসাব করে থাকি। তো আমরা এখানে দুইটি পক্ষ করে নিব, একটি হচ্ছে ডেবিট পক্ষ আর একটি হচ্ছে ক্রেডিট পক্ষ। বিবরণ টাকা দুইটি পাশে আমাদের সেম ঘরেই হবে। তো যখনই লাভ লোকসান আবন্টন হিসাব করতে যাব তখন আমরা কোন পাশ থেকে অঙ্কটি শুরু করব? আমরা সব সময় ক্রেডিট পাশ থেকে অঙ্কটি শুরু করব, কারণ হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব করার সময় তারা প্রশ্নের ভিতরে আমাদেরকে একটি নিট লাভ বা নিট মুনাফা দিয়ে দেয়। তো সেটি ধরে সাধারণত আমাদেরকে অঙ্কটি সমাধান করতে হয়। আরেকটা জিনিস মনে রাখেন, অংশীদারি ব্যবসায় যত প্রকার ব্যয় থাকবে সকল প্রকার ব্যয় ডেবিট দিকে আসবে, আর যত প্রকার আয় থাকবে সকল প্রকার আয় আমরা ক্রেডিট দিকে নিয়ে যাব। এই জিনিসটি ভালো করে মাথায় রাখেন। তো আমাদের এখানের ভিতরে দেখেন আজকের অঙ্কে কি বলছে, বলছে উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের নিট মুনাফা 1,41,000 টাকায় উপনীত হয়। এই যে নিট মুনাফা 1,41,000 টাকা আছে সেটি ধরে অঙ্কটি করতে হবে। তো আপনারা এখানে লিখে নেবেন লাভ লোকসান হিসাব। লাভ লোকসান হিসাব, এই কথাটা আপনারা এখানে লিখে নেবেন। এই লাভ লোকসান হিসাব কথাটা লেখার পরে আপনারা এখানে লিখবেন নিট মুনাফা। নিট মুনাফার পরিমাণ ছিল 1,41,000 টাকা। এটা আমরা এখানে কি করব, লিখে নিব। এরপরে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা লিখে নিব অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব, এই কথাটা আপনারা এখানে লিখে নেবেন। সেম কথাটা আপনারা ডেবিট পাশেও লিখে নেবেন, অংশীদারদের মূলধন হিসাব। দেখেন দুইটি কথা কিন্তু আমরা লিখে নিব, অবশ্যই দুইটি হেডিং করে নিব, কারণ আমাদের এখানে মূলধন হিসাব করার কারণ হচ্ছে আমাদেরকে গ নম্বরে বলছে যে মূলধন হিসাব প্রস্তুত করতে, সেজন্য আমরা লিখে নিব অংশীদারদের মূলধন হিসাব এই কথাটা লেখার পরে। এখন আমাদেরকে ডেবিট দিকে যে জিনিসগুলো আনতে হবে সেটা হচ্ছে সকল ব্যয়। এখন ব্যয় কোনগুলো? দেখেন কোনো অংশীদার ব্যবসায়ী প্রতিষ্ঠানে যদি সে মূলধন দেয় তাহলে তাকে মূলধনের উপরে সুদ দিতে হয়, তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, সেজন্য মূলধনের সুদ এটা অবশ্যই এখানে ডেবিট দিকে চলে আসবে। তো আপনারা এখানে একটা হেডিং করবেন যে মূলধনের সুদ। তো মূলধনের সুদের জন্য আমরা যখন হেডিংটি করব তখন আমরা এখানে তিনজন অংশীদার আছে, একজন হচ্ছে তারিখ, আরেকজন হচ্ছে আমাদের মিলি, আরেকজন হচ্ছে আমাদের মাওলা। তাহলে আমরা তিনজনেরটা লিখে নিব। এখানে লিখে নেওয়ার পর আমাদের এখানে সুদের পরিমাণটা বের করতে হবে। তো এটি আমাদেরকে গণনা কার্যের মাধ্যমে দেখাতে হবে। এই গণনা কার্য কথাটা লেখার পর আমরা এখানে বের করব মূলধনের সুদ। তো মূলধনের সুদের পরিমাণ আমাদের তারিখ কত দেখেন। তো তারিখ লেখার পরে আমাদেরকে এখানে তারিখের দেখেন তো কত টাকা মূলধন দেয়। সে ব্যবসায়িক প্রতিষ্ঠানে 2 লক্ষ টাকা মূলধন দেয়, তারিখ 2 লক্ষ টাকা, মিলিয়ে 1,50,000 টাকা এবং মাওলা 1 লক্ষ টাকা মূলধন দেয়। তাহলে আমরা এখানে লিখে নিব 2 লক্ষ টাকা। এটি লেখার পরে তারাই বলছে যে তাদের উত্তোলন এবং মূলধনের উপর 5% সুদ ধার্য করতে তারা প্রশ্নে বলছে। তো আমরা এখানে 5% সুদ করে নেব। যেহেতু মূলধনটা যে তারা বছরের শুরুতে দেয় তাহলে 1 বছরের সুদ তাদেরকে অবশ্যই দিতে হবে। তা আমাদের এখানে আসবে কত দেখবেন, 10,000 টাকা আসবে। এই 10,000 টাকা হচ্ছে আমাদের তারিখের। এরপর হচ্ছে আমাদের মিলি।
তো মিলির মূলধনের সুদ বের করতে হলে মিলির মূলধন হচ্ছে 1,50,000 টাকা, তার উপরে 5% করব, তাহলে আমাদের এখানে কত আসে দেখেন, আমাদের এখানে আসবে 7,500 টাকা। এটি হচ্ছে আমাদের মিলির মূলধনের সুদ। এরপরে হচ্ছে আমাদের মাওলা। মাওলা ব্যবসায়ী প্রতিষ্ঠানে 1,00,000 টাকা দেয়, তার উপরে 5% করতে হবে, তাহলে আমাদের এখানে আসবে 5,000 টাকা। এটি হচ্ছে তার মূলধনের সুদ। তো আমরা এখন তাদের বরাবরই সুদটা বসিয়ে দিব এখানে 10,000 টাকা, তারপর হচ্ছে 7,500 টাকা, তারপর হচ্ছে 5,000 টাকা। টোটাল সবগুলো যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন, 22,500 টাকা আসবে। 22,500 টাকা, এটি হচ্ছে তাদের মূলধনের সুদের পরিমাণ। এরপরে কোনো অংশীদার যদি ব্যবসায়ী প্রতিষ্ঠানে সে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে, তাহলে তাকে একটা বেতন দিতে হয় যা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। আজকের অঙ্কে দেখেন কি বলছে, মিলি ব্যবসায়ী সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসিক 4,000 টাকা করে বেতন পাবে যা নগদে তুলে নেয়। দেখেন, যদি কোনো অংশীদার ব্যবসায়ী প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে সার্বক্ষণিক, তাহলে তাকে একটা বেতন দিতে হয় যা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। সেম মিলি এখানে যেহেতু বেতন পাবে, তাহলে এই ব্যয়টা এখানে দেখাতে হবে। এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে, সে যেহেতু এটি নগদে তুলে নেয়, তাহলে এটা এখানে আসবে কিনা। ভালো করে মনে রাখেন, সে যদি নগদে তুলে নেয় তাহলে আমার প্রতিষ্ঠানে অবশ্যই ব্যয় হবে, তাহলে অবশ্যই এটিকে আমাকে এখানে দেখাতে হবে। কিন্তু মিলির যখন মূলধন হিসাব করতে যাব তখন এটি আর আসবে না। তাহলে আমরা এখানে লিখে নিব যে মিলির মূলধন হিসাব, মিলির মূলধন হিসাব। এখন এখানে আমরা কেন মিলির মূলধন হিসাব লিখব, অংশীদারদের মূলধন হিসাব কেন লিখি নাই। এখানে মিলি কিন্তু একজন, যদি দুইজন অংশীদার হতো তাহলে এখানে অংশীদারদের মূলধন হিসাব লিখতাম। তাহলে আমরা এখানে একটি হেডিং করে নেব, এরপরে লিখবো আমরা এখানে বেতন। বেতন লেখার পরে দেখেন মিলি 4,000 টাকা করে প্রত্যেক মাসে পাবে, তাহলে এক বছরে কত, 12 দ্বারা আপনারা গুণ করে ফেলবেন, তাহলে এখানে হবে 36,000 টাকা। 4 × 12 48,000 টাকা, এখানে হবে আমাদের কত, 48,000 টাকা। এটা হচ্ছে তার বেতনের পরিমাণ। এখন আসেন, কোনো অংশীদার যদি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ঋণ দেয়, তাহলে তাকে কি করতে হবে, ঋণের উপরে সুদ প্রদান করতে হবে। তো আজকের অঙ্কে দেখেন আমাদের কেউ ঋণ দিচ্ছে, কিন্তু আমাদের কোনো অংশীদার ব্যবসায়ী প্রতিষ্ঠানে কি দেয় নাই, ঋণ দেয় নাই, যার কারণে এটা আমাদের এখানে আসবে না। কমিশনও বা আমাদের জন্য ব্যয় যা এখানে চলে আসে। দেখেন আমাদের আর কোনো ব্যয় নেই, তো আমাদেরকে যেতে হবে এখন ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে কি আসে দেখেন, মূলধনের সুদ যদি প্রতিষ্ঠানের জন্য ব্যয় হয়, তাহলে উত্তোলনের সুদ অবশ্যই আয় হয়ে যাবে, তাহলে এটি চলে যাবে আমাদের ক্রেডিট পাশে। তো আমরা এখানে লিখে নিব উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ, এই কথাটা আমরা এখানে লিখে নেব। এরপরে লিখবো আমরা এখানে তারিখ, এরপর লিখবো আমরা এখানে মিলি, এরপর আমরা এখানে লিখবো মাওলা। তো দেখেন আমাদের ক নম্বরে কিন্তু উত্তোলনের সুদের পরিমাণ বের করে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। 390 টাকা ছিল তারিখ, এরপরে ছিল আমাদের মিলি, ছিল আমাদের কত টাকা, মিলির পরিমাণ ছিল আমাদের 300 টাকা। তারপর আমাদের মাওলা ছিল 220 টাকা, মাওলা ছিল কত, 220 টাকা। তো আমরা এখানে সবগুলো যোগ করে বসিয়ে দিলে আমাদের আসবে। তো দেখেন আমাদের এখানে ক্রেডিট পাশে আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে কোনো অংশীদার যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্য উত্তোলন করে সেটা এখানে চলে আসবে। তো আমাদের আজকের অঙ্কে দেখেন কেউ পণ্য উত্তোলন করছে কিনা। এছাড়াও মাওলা 1,500 টাকার পণ্য উত্তোলন করে যা হিসাবভুক্ত হয়নি, তার মানে আমাকে অবশ্যই এখানে নিয়ে আসতে হবে, হিসাবভুক্ত করতে হবে। তো আমরা এখানে লিখে নিব মাওলার মূলধন হিসাব, মাওলার মূলধন হিসাব, এই কথাটা আমরা এখানে লিখে নিব। সে কি করে, পণ্য উত্তোলন করে, তাহলে আপনি এখানে লিখে নেবেন পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন করে কত টাকা, 1,500 টাকা, তাহলে 1,500 টাকা তার করে আমরা এখানে বসিয়ে দিব। তো দেখেন আমাদের আর ক্রেডিট দিকে কোনো কিছু আসবে না। এখন আমাদেরকে কি করতে হবে, এখানে মুনাফার অংশটুকু বের করতে হবে। তো মুনাফার অংশ বের করার জন্য আমাদেরকে দেখতে হবে এখানে কোন দিকের টাকা বেশি। আমাদের অবশ্যই এখানে ক্রেডিট পাশের টাকা বেশি। এখন আমরা ক্রেডিট পাশের টাকাটাকে এখানে নামাবো। তো দেখেন আমাদের 41,000 সাথে 1,41,000 যোগ করবো আমরা এখানে 910 টাকা, যোগ করবো আমরা এখানে 1,500 টাকা, তাহলে আমাদের এখানে আসবে 1,43,410 টাকা। তো এটিকে আমরা এখানে ক্লোজ করব, এই টাকাটাকে আমরা নিয়ে আসবো একদম ডেবিট পাশে, 1,43,410 টাকা। এ টাকা থেকে আমরা উপরে যে টাকাগুলো আছে সেগুলো বিয়োগ করব। তাহলে দেখেন আমরা আয় থেকে ব্যয় বিয়োগ করার পরে আমাদের এখানে আসবে 72,910 টাকা।
এই যে ৭২,৯১০ টাকা আসছে, এটা হচ্ছে তাদের টোটাল মুনাফার অংশ। এই মুনাফার অংশটুকু এখন ৩ জনের মধ্যে কি করতে হবে? বন্টন করে দিতে হবে। তো আমরা এখানে লিখে নিব অংশীদারদের মূলধন হিসাব। এটা আমরা এখানে কি করব? বন্টন করে দিব। এটি লিখে নিব। লেখার পরে আমরা যেহেতু মুনাফার অংশটুকু বন্টন করব, সেজন্য আমরা এখানে লিখে নিব মুনাফার অংশ। মুনাফার অংশ এই কথা লিখে নিব। এটি লেখার পর আমরা লিখব এখানে তারিখ, তারপর হচ্ছে মিলি, এরপর হচ্ছে মাওলা। ৩ জনের মধ্যে আমরা কি করব? এটি বন্টন করব। এই বন্টন কাজটা কিন্তু আপনাদেরকে গণনা কার্যের মাধ্যমে দেখাতে হবে। তো দেখেন আমরা এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মুনাফার অংশ, মুনাফার অংশ বন্টন। এটি লেখার পরে যেহেতু আমরা প্রথমে পেয়েছি তারিখ, সেজন্য আমরা তারিখেরটা আগে বের করব। তো মুনাফার পরিমাণ ছিল তাদের ৭২,৯১০ টাকা। এটিকে আমরা কি করব? এখানে বন্টন করে দেব। তো আমরা এখানে আগে বন্টন করার আগে আমাদেরকে খুব ভালোভাবে একটা জিনিস বুঝতে হবে। সেটি হচ্ছে দেখেন, এখানে কিন্তু তারা একটা নিশ্চয়তা দিছে। কাকে নিশ্চয়তা দিছে? তারা মিলিকে নিশ্চয়তা দিছে। দুজনে কি বলছে? দুজনে মিলে তারা মিলিকে নিশ্চয়তা দিছে কি? দেখেন, বলছে মিলিকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে মিলি মুনাফার অংশ বাবদ কমপক্ষে ৩০,০০০ টাকা পাবেন। তো এই ক্ষেত্রে আপনাদেরকে আগে যে জিনিসটি খেয়াল করতে হবে, দেখেন আমরা এখানে দেখতে পাই যে তাদের ৩ জনের মুনাফার অংশ বন্টন হচ্ছে ৩:২:১। এখন এখানে যেহেতু আমরা তারিখেরটা বের করব, সেজন্য আমরা এখানে তারিখের মুনাফার অংশ হচ্ছে ৩। দেখেন প্রথমে যেহেতু অংশীদার তারিখ আছে, তার মানে ৩ হচ্ছে তারিখের। এরপর আমরা এখানে ভাগ করব তাদের ৩ জনের মুনাফার যোগ, মানে যে এখানে মুনাফার অনুপাত দেওয়া আছে এই অনুপাতের যোগফল দ্বারা আমরা ভাগ করব। তো ৩ এর সাথে ২ যোগ করব, ২ এর সাথে ১ যোগ করব, টোটাল আসবে আমাদের এখানে ৬। ৬ দ্বারা আমরা এখানে ভাগ করব, তাহলে আমরা এখানে তারিখেরটা পেয়ে যাব। দেখেন খুবই ভালোভাবে এই জিনিসটা বুঝতে হবে। এরপর হচ্ছে আমাদের মিলি। দেখেন মিলিটা আমরা যখন বের করতে যাব, তখন আমরা ৭২,৯১০ টাকা এটি বসাবো। মিলির হচ্ছে ২, সেজন্য আমরা ২ দ্বারা এখানে গুণ করব। এরপরে আমরা এখানে তাদের অনুপাতের যোগফল দ্বারা ভাগ করে ফেলব। এরপরে আমরা এখানে যে ফলাফলটা পাবো সেটি হচ্ছে মিলির মুনাফার অংশ। এরপরে হচ্ছে আমাদের মাওলা, ৭২,৯১০ টাকা এখানে বসাবো। মাওলার এখানে যেহেতু অনুপাতটা শেষে আছে ১, সেজন্য ১ দ্বারা গুণ করব আর তাদের অনুপাতের যোগফল দ্বারা আমরা ভাগ করব। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, প্রথমত আমরা যেটি করব ৭২,৯১০ টাকা এটিকে গুণ করব ৩ দ্বারা, ভাগ করব ৬ দ্বারা, তাহলে আমাদের এখানে আসবে ৩৬,৪৫৫ টাকা। এরপরে আমরা এখানে যে কাজটি করব ৭২,৯১০ টাকা, ৭২,৯১০ টাকা এটিকে আমরা গুণ করব ২ দ্বারা, ভাগ করব ৬ দ্বারা, তাহলে আমাদের এখানে আসবে ২৪,০০০ টাকা। দেখেন ২৪,৩০৩ টাকার মতো আসে। এরপর আমরা এখানে বের করব মাওলা, ৭২,৯১০ টাকা ভাগ করব আমরা এখানে ১ দ্বারা, গুণ করব ১ দ্বারা, ভাগ করব ৬ দ্বারা, তাহলে আমাদের এখানে আসবে ১২,১৫২ তারিখ ও মাওলা মিলিকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে মিলি মুনাফার অংশ বাবদ কমপক্ষে ৩০,০০০ টাকা পাবে। তাহলে এখানে খেয়াল করেন তো, আমাদের এখানে মিলি কি ৩০,০০০ টাকা পেয়েছে? না, মিলি এখানে আমাদের পেয়েছে কত? ২৪,৩০৩ টাকা। এখন তারা যেহেতু এটি নিশ্চয়তা দিচ্ছে যে ৩০,০০০ টাকা পাবে, এই অংশটুকু তারা এখন তারিখ এবং মাওলা নিজেদের মুনাফার অংশ থেকে এখন তাকে কি করবে? এই টাকাটা পুড়িয়ে দিবে। তো দেখেন এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদেরকে ভালো করে জিনিসটি বুঝতে হবে। তো দেখেন তো এখন আমরা যেহেতু তা মিলি কত টাকা কম পেয়েছে আগে আমাদেরকে সেটি বের করতে হবে। তো আমরা এখানে দেখতে পাই মিলি আমাদের নিশ্চয়তা প্রদান করে যে ৩০,০০০ টাকা, কিন্তু সেখানে সে মুনাফার অংশ পেয়েছে ২৪,৩০৩ টাকা। তাহলে এখান থেকে সে কত টাকা কম পেয়েছে আগে আমাদেরকে সেটি বের করতে হবে। তো আমরা এখানে কি করব? ৩০,০০০ টাকা থেকে ২৪,৩০৩ টাকা বিয়োগ করে ফেলব। তাহলে আমাদের এখানে আসবে ৫,৬৯৭ টাকা। এই টাকাটা কি হয়েছে? যে সে কম পেয়েছে। এখন যে পরিমাণ কম পেয়েছে এই পরিমাণ টাকাটা
তারিক এবং মাওলা তাকে বুঝিয়ে দিবে। তো কিভাবে বুঝিয়ে দিবে? তো আমরা এখানে প্রথমত যে কাজটি করব, যেহেতু সে তারিখে দিবে, তো তারিখের জন্য আমরা এখানে লিখে নিব তারিখে কত পেয়েছিল মুনাফার অংশ ৩৬,৪৫৫ টাকা। এ টাকা থেকে এখন সে কি করবে, যে মিলিকে মুনাফার অংশ দিবে। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু দিবে তারিখ, এটি আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। দেখেন আমরা যে মুনাফার অনুপাতটি দেখতে পেয়েছি, সেখানে হচ্ছে মুনাফা বন্টন অনুপাত হচ্ছে ৩:২:১। তারিখের হচ্ছে কত ৩, মিলি হচ্ছে ২ এবং মাওলা হচ্ছে ১। যেহেতু তারা দুজনে মিলিকে নিশ্চয়তা দিয়েছে, তাহলে আমাদের মিলির এটি এখন লাগবে না। তাদের অনুপাত আছে কত ৩:১। এখানে তারিখ হচ্ছে ৩, মাওলা হচ্ছে ১। তো সেজন্য আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে, এখানে ৫,৬৯৭ টাকা, এটিকে এখন আমরা এটির থেকে, অর্থাৎ এতটুকু যতটুকু শর্ট আছে ততটুকু শর্ট থেকে এখন তারিখে কত দিবে, তারিখে দিবে তার মুনাফার, অর্থাৎ মুনাফা বন্টনের যে অনুপাত আছে সে অনুপাতের অংশটুকু দিয়ে দিবে। তাহলে আমরা এখানে ৩ দ্বারা কি করব, গুণ করব। গুণ করার পরে তাদের দুজন যেহেতু দিবে, তাহলে দুজনের অনুপাত হচ্ছে ৩ আর ১ যোগ করলে হবে এখানে ৪। সেটি দ্বারা আমরা এখানে ভাগ করে ফেলবো। তাহলে আমরা এখানে ৩৬,৪৫৫ টাকা থেকে সে যত টাকা দিবে তা আমরা এখানে কি করব, গুণ করে ভাগ বিয়োগ করে ফেলবো। তাহলে এখানে হবে আমাদের ৫,৬৯৭ টাকা গুণ ৩/৪। আমাদের এখানে আসবে ৪,২৭২, অর্থাৎ ৭২ টাকা থেকে এখানে আমরা লিখতে পারি ৭৩ টাকা, কারণ দশমিকের পর আমাদের এখানে ৭ আছে। এরপর আমাদের এখানে দিবে কে, দিবে আমাদের মাওলা দিবে। তো আমরা এখানে লিখে নিব, দেখেন মাওলা এখানে মুনাফা পাবে কত ১২,১৫২ টাকা। এটা থেকে সে যেহেতু এখানে তারা কম দিয়েছে, এখানে ৫,৬৯৭ টাকা এটি কম পেয়েছে আমাদের কে, মিলি। এখন মাওলা তার মুনাফার অংশ কত ছিল, মুনাফা বন্টনের অংশ ছিল ১, সেজন্য সে ১ অংশ এখান থেকে দিয়ে দিবে। আর তাদের দুজন যেহেতু ৩ আর ১টা আমরা যোগ করলে এখানে পাবো ৪, তাহলে আমরা একটি দ্বারা ভাগ করে ফেলবো। তো ১২,১৫২ টাকা এটি আমরা এখানে বসাবো। এরপরে এখান থেকে আমরা বিয়োগ করব যতটুকু আসে এখানে আমাদের ৫,৬৯৭ টাকা গুণ ১/৪। তাহলে আমাদের এখানে আসবে ১,৪২৪ টাকা। এই টাকাটা আমরা এখানে কি করব, বসিয়ে দেব। তাহলে আমাদের এখানে আসবে কত দেখেন ১২,১৫২ টাকা বিয়োগ ১,৪২৪ টাকা। তাহলে আমাদের এখানে আসবে ১০,৭২৮ টাকা। এটি হচ্ছে আমাদের মাওলার মুনাফার অংশ। আর এখানে আমরা যেটি পাবো সেটি হচ্ছে ৩৬,০০০ টাকা থেকে ৩৬,৪৫৫ টাকা থেকে বিয়োগ করব আমরা এখানে ৪,২৭৩ টাকা। তাহলে আমাদের এখানে আসবে ৩২,১৮২ টাকা। এই ৩২,১৮২ টাকা হচ্ছে আমাদের তারিখের। এখন তারা যেহেতু দুজনে দিয়েছে, তাহলে তারিখ দিয়েছে কত দেখেন, তারিখ দিয়েছিল ৪,২৭৩ টাকা, আর আমাদের এখানে মাওলা দিয়েছিল কত ১,৪২৪ টাকা। তাহলে ১,৪২৪ টাকা আমরা এখানে বসাবো। তাহলে আমাদের এখানে মিলির অংশটুকু আমরা এখানে পেয়ে যাব। তো ২৪,৩০৩ টাকা যোগ ৪,২৭৩ টাকা যোগ হচ্ছে ১,৪২৪ টাকা। তাহলে আমাদের এখানে আসবে ৩০,০০০ টাকা। এই ৩০,০০০ টাকাই হচ্ছে আমাদের মিলি টাকার পরিমাণ। তো আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। তাহলে আমাদের এখানে দেখেন তারিখ ছিল কত ৩২,১৮২ টাকা। এই ৩২,১৮২ টাকা আপনি এখানে বসিয়ে দিবেন। ৩২,১৮২ টাকা। এরপরে আমাদের ছিল মাওলা ছিল কত ১০,৭২৮ টাকা। মাওলার ঘরে আমরা এখানে বসাবো ১০,৭২৮ টাকা। আর মিলি ছিল আমাদের ৩০,০০০ টাকা। এই ৩০,০০০ টাকা আমরা তার ঘরে বসিয়ে দিব। তাহলে দেখেন এখানে আমাদের মুনাফার অংশ ৭২,০০০ টাকা কি হয়ে গেছে, বন্টন করা। এটি ছিল সাধারণত আমাদের মুনাফার অংশ কিভাবে বন্টন করতে হয়। তা আশা করি আপনারা খ নাম্বারটি বুঝতে পারছেন। এখন আমরা গ নাম্বারটি সমাধান করব। তবে আরেকটা জিনিস হচ্ছে, গ নাম্বার সমাধান করার সময় আমরা লাভ লোকসান বন্টন হিসেবে ডেবিট দিকে যে আইটেমগুলো আনছি সেগুলো চলে যাবে ক্রেডিট পাশে,
আবার লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশের আইটেমগুলো চলে আসবে ডেবিট পাশে মূলধন হিসাব করতে গেলে। এটি ভালো করে একটু মাথায় রাখবেন। তো এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দেব। গ নাম্বার আমাদেরকে বলছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। তো এটির জন্য অবশ্যই আমাদেরকে ঘর করে নিতে হবে। তো আমরা এখানে লিখে নিব যে অংশীদারদের মূলধন হিসাব। এটির দুইটি পক্ষ থাকবে, একটি হচ্ছে ডেবিট পক্ষ আর একটি হচ্ছে ক্রেডিট পক্ষ। ডেবিট দিকে যে ঘর করবেন ক্রেডিট দিকেও সেম ঘর করবেন। সেটি হচ্ছে তারিখ বিবরণ, তারিখের টাকা, মিলির টাকা এবং মামলা টাকা। এভাবে আপনারা 3টি ঘর করে নেবেন যতজন অংশীদার হবে। তারিখ বিবরণ, তারপর হচ্ছে তারিখের টাকা, মিলির টাকা এবং মামলার টাকা। দুইটি বিষয় আমরা এখানে কি করব, ঘরটি করে নেব। ঘরটি করার পরে আমাদেরকে অবশ্যই ক্রেডিট পাশ থেকে অঙ্কটি শুরু করতে হবে। যেহেতু মূলধন হিসাব করতে বলছে, তাহলে অংশীদারদের মূলধন নিয়ে আপনাকে অঙ্কটি শুরু করতে হবে। তো আমাদের এই অঙ্কের ক্ষেত্রে অংশীদাররা 3 জনই মূলধন দেয়। তো আমরা এখানে লিখে নিব যে 2023 জানুয়ারির 1 তারিখ, তারা 3 জনে কি দেয়, মূলধন দেয়। তো আমরা এখানে লিখে নিব ব্যালেন্স বি/ডি। তো ব্যালেন্স বিডি অবলিকে হচ্ছে আমাদের তারিখ দেয় 2 লক্ষ টাকা মূলধন। এরপর আমাদের মিলি দেয় 1,50,000 টাকা। এরপরে আমাদের এখানে মাওলা দেয় কত টাকা, দেখেন 1,50,000 টাকা দেয় আমাদের মিলি, মাওলা দেয় 1 লক্ষ টাকা। এটি আপনারা এখানে কি করবেন, লিখে নেবেন। 3 জনের মূলধন হিসাবে আমরা যখন লিখে নিব, এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অংশীদারদের মূলধন যদি আমাদের ক্রেডিট পাশে যায়, তাহলে তাদের উত্তোলনটা আমাদেরকে নিয়ে আসতে হবে ডেবিট পাশে। তাহলে আপনি এখানে লিখে নেবেন 2023 ডিসেম্বর 31 তারিখ। এটির পর আপনি এখানে লিখে নেবেন উত্তোলন হিসাব। তো উত্তোলন হিসাবের ক্ষেত্রে আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে বিষয়টি। দেখেন এখানে কি বলছে যে অংশীদাররা, দেখেন এখানে 3 জন অংশীদার আছে, তার মধ্যে তারা বলছে যে প্রতি মাসের শুরুতে 1,200 টাকা করে কি করে, সে উত্তোলন করে। এরপরে হচ্ছে আমাদের প্রতি মাসের মাঝামাঝি সময় মিলি 1,000 টাকা এবং প্রতি মাসের শেষে মাওলা 800 টাকা করে উত্তোলন করে। তার মানে তারা এখানে 1 মাসে, অর্থাৎ আমরা অঙ্ক করি 1 বছরের জন্য, তারা এখানে 1 মাসে উত্তোলন করে তারিখ 1200 টাকা। তাহলে তার 1 বছর উত্তোলনের পরিমাণ কত, সেটি আপনাকে এখানে দেখাতে হবে। তো আমাদের এখানে তারিখ 1200 টাকা মাসিক উত্তোলন করে। এখন 12 মাস যদি সে উত্তোলন করে কত টাকা হবে, 14,400 টাকা। এই 14,400 টাকা আপনাকে এখানে বসাতে হবে, 1 বছরের টাকা, 1 বছর উত্তোলনের টাকা এখানে বসাতে হবে। এরপরে আমাদের এখানে মিলি করে 1,000 টাকা করে প্রত্যেক মাসের মাঝামাঝি সময়। তাহলে 1 বছরে সে কত করে, 1 বছরে সে করে 12,000 টাকা। এরপর আমাদের মাওলা করে সে এখানে 12 মাস উত্তোলন করে, অর্থাৎ প্রত্যেক মাসে 800 টাকা করে 9,600 টাকা। এই ছিল তাদের উত্তোলনের পরিমাণ। তাহলে আমরা এখান থেকে কি বুঝি, আমাদের মূলধন যাবে ক্রেডিট পাশে, উত্তোলন আসবে ডেবিট পাশে। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা যে লাভ লোকসান আবন্টন হিসাব করছি সেইখানের আইটেমগুলো আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তো আমরা এখানে লিখে নিব ডিসেম্বর 31 তারিখ। এটির পরে লিখে নিব লাভ লোকসান আবন্টন হিসাব। এটি আমরা এখানে লিখে নিব। এটি আমরা লিখে হেডিং একটি করব। সেম কথাটা আমরা এখানে ডেবিট দিকে লিখে নিব। 31 তারিখ ডিসেম্বর, লাভ লোকসান আবন্টন হিসাব, এই কথাটা আমরা এখানে লিখে নিব। দেখেন লাভ লোকসান আবন্টন হিসেবে আপনি ডেবিট দিকে যে জিনিসগুলো লিখছেন সেগুলোকে এখন জাস্ট ক্রেডিট পাশে নিয়ে আসেন। তো আমরা প্রথমে লিখছি এখানে মূলধন, কি লিখছি, মূলধন লিখছি, মূলধনের সুদ লিখছি। আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে আমরা মূলধনের সুদ লিখলাম। মূলধনের সুদের ভিতরে তারিখ কত টাকা মূলধন পাবে সেটিও বলে দিয়েছি, 10,000 টাকা পাবে তারিখ, এটি এখানে বসাবেন। এরপরে আমাদের মিলি পেয়েছিল কত, 7,500 টাকা। এরপরে আমাদের মাওলা পেয়েছিল যে 5,000 টাকা, এটা আমরা এখানে বসাবো। 3 জনের মূলধনের সুদের পরিমাণ আমরা বসিয়ে দিব। এরপর আমরা আরেকটি জিনিস লিখি, সেটা হচ্ছে আমাদের মিলির বেতন। কারণ এখানে তারা কি বলছে, দেখেন খুবই সেনসিটিভ একটি বিষয়। মিলি ব্যবসায় সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসিক 4,000 টাকা করে বেতন পাবে, যা সে নগদে তুলে নেয়। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। মিলি কিন্তু বেতন পাবে ঠিকই, বেতন কিন্তু ব্যয়, এটিকে লাভ লোকসান আবন্টন হিসেবে লিখবো। কারণ কেন, সে নগদে যেহেতু নিয়েছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যয় হয়েছে। কিন্তু ভালো করে একটি নোট মনে রাখেন, বেতন ডেবিট করার পর বা চার্জ করার পর কথাটি যদি উল্লেখ থাকে, সেটি লাভ লোকসান আবন্টন হিসেবে যায় না, কিন্তু মূলধন হিসেবে আসে। তবে
যদি বেতন কখনোই সে নগদে তুলে নেয়, সেই ক্ষেত্রে এটি তার মূলধন হিসেবে আর আসবে না, তবে লাভ লোকসান আবন্টন হিসেবে যাবে। পার্থক্য হচ্ছে এটি। আজকের বেতনটা সে নগদে তুলে নিয়েছে, যার কারণে লাভ লোকসান আবন্টন হিসেবে নিয়েছি আমরা, কিন্তু মূলধন হিসেবে আনবো না, কারণ এটি তার মূলধনের পরিমাণকে আর কি করবে না, বাড়াবে না, কারণ সে নগদে সেটি তুলে নিয়ে গিয়েছে। সেজন্য বেতন যদি কখনো নগদে তুলে নেয়, তাহলে এটির মূলধন হিসাবে আর আসবে না। তো আমরা এখানে লিখে নিব বাকি কথাটা মুনাফার অংশ। কিসের অংশ? মুনাফার অংশ, কারণ লাভ লোকসান আবন্টন হিসেবে আমাদের আরেকটি জিনিস ছিল মুনাফার অংশ। তো মুনাফার অংশ কে কত পেয়েছিল? মুনাফার অংশ আমাদের তারিখ পেয়েছিল 32,182 টাকা। 32,182 টাকা। এরপর আমাদের মিলি ছিল 30,000 টাকা। এরপরে আমাদের মাওলা ছিল কত? 10,728 টাকা। 10,728 টাকা। এটি ছিল তাদের মুনাফার অংশ। আর কোনো কিছু আমাদের ডেবিট দিকে ছিল না। এরপরে চলে যেতে হবে লাভ লোকসান আবন্টন হিসেবের ক্রেডিট পাশে। সেখানে ছিল উত্তোলনের সুদ। এটিকে নিয়ে আসবেন এখন ডেবিট পাশে। তো আপনারা এখানে লিখে নেবেন উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ। উত্তোলনের সুদের পরিমাণ আমাদের দেখেন তারিখ ছিল কত? 390 টাকা। এরপর আমাদের মিলি ছিল কত? 300 টাকা। এরপর আমাদের যে মাওলা ছিল 220 টাকা। এই ছিল তাদের উত্তোলনের সুদের পরিমাণ। এরপর আরেকটি জিনিস ছিল, সেটা হচ্ছে পণ্য উত্তোলন। তো আমরা এখানে লিখে নেব পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন কিন্তু এখানে বলা হয়েছে যে হিসাবভুক্ত করা হয়নি। তো পণ্য উত্তোলন কথাটা অবশ্যই আপনাদেরকে এখানে লিখতে হবে। পণ্য উত্তোলন করে কি? দেখেন, পণ্য উত্তোলন করে আমাদের মাওলা 1500 টাকার পণ্য উত্তোলন করেন। তাহলে মাওলার ঘরে আমরা 1500 টাকা এখানে বসাবো। মাওলা ছিল আমাদের এখানে শেষে। তো দেখেন আমাদের আর কোনো কিছু নেই। এখন আমাদেরকে ব্যালেন্স বিডিটা বের করতে হবে। তো কিভাবে? আমরা এখানে অবশ্যই বেশি হচ্ছে ক্রেডিট ফাঁসে। তো আগে আমরা ক্রেডিট ফাঁসের কাজটা করব। তো 3 জনের ঘরে আমরা এখানে একটি দাগ দিব। দেখেন 3 জনের ঘরে সমানভাবে একটি দাগ দিবেন। এটি দেওয়ার পর আপনাকে কি করতে হবে? তারিখের ঘরে আমরা কাজ করব আগে। 2 লক্ষ টাকা যোগ করবেন আপনি 10,000 টাকা। যোগ করবেন 32,182 টাকা। তাহলে আসবে আপনাদের 2,42,182 টাকা। 2,42,182 টাকা। এই টাকাটাকে আপনি এখানে ক্লোজ করে সেম টাকাটাকে নিয়ে আসবেন তারিখের ঘরে ডেবিট পাশে। তো আমরা এখানে লিখবো 2,42,182 টাকা। এই টাকাগুলো হচ্ছে তার টোটাল আয়। ব্যয়, এই ব্যয়গুলো থেকে এখন আপনি আয়গুলো বিয়োগ করে ফেলবেন। তাহলে আমাদের 2,42,182 টাকা থেকে বিয়োগ করব 14,400 টাকা, বিয়োগ করব 390 টাকা। তাহলে আসবে আমাদের 2,27,392 টাকা। এটি ছিল তার ডিসেম্বরের 31 তারিখে হবে ব্যালেন্স সিডি। ব্যালেন্স C/D, এটি ছিল তারিখের। এখন আমরা মিলির ব্যালেন্স সিডি বের করবো আগে। তো সেজন্য আমাদেরকে আগে খেয়াল করতে হবে মিলির ক্রেডিট পাশের যে টাকাগুলো আছে সেগুলো পরপর নামাতে হবে। তো 1,50,000 টাকা যোগ করবো আমরা এখানে 7,500 টাকা, যোগ করবো আমরা এখানে 30,000 টাকা। তাহলে আমাদের এখানে আসবে 1,87,500 টাকা। এই টাকাটাকে আমরা নিয়ে আসবো তার ডেবিট পাশে। 1,87,500 টাকা। এটি থেকে আমরা কি করব? তার আয়গুলো বিয়োগ করে ফেলবো। তাহলে বিয়োগ করব 12,000 টাকা, বিয়োগ করব 300 টাকা। তাহলে আসবে আমাদের এখানে 1,75,200 টাকা। এটি হচ্ছে তার ব্যালেন্স সিডি, একবার লিখে ফেলছি। এরপর আমরা বের করব মাওলা। তো মাওলার ঘরের আগে ক্রেডিট ফাঁসের টাকাগুলো নামাতে হবে, যেহেতু এখানে ক্রেডিট ফাঁস বেশি আছে। তাহলে 1,00,000 টাকা যোগ করব 5,000 টাকা, যোগ করব 10,728 টাকা। তাহলে আমাদের এখানে আসবে 1,15,000 টাকা। 1,15,728 টাকা। এই টাকাটা থেকে আমরা এখন এই টাকাটাকে আমরা নিয়ে আসবো ডেবিট পাশে। 1,15,728 টাকা। এই টাকা থেকে এখন আমরা উপরে যে আয়গুলো আছে সেগুলো বিয়োগ করব। তো উপরে দেওয়া আছে কত? দেখেন দেওয়া আছে 9,600 টাকা, বিয়োগ করব 220 টাকা, বিয়োগ করব 1,500 টাকা। তাহলে আমাদের এখানে আসবে 1,04,408 টাকা। এটি হচ্ছে তাদের ব্যালেন্স সিডি। এখন যে পাশে ব্যালেন্স সিডি বের হবে তার বিপরীত পাশে হয়ে যাবে আমাদের জন্য ব্যালেন্স বিডি। তো আমরা এই ব্যালেন্স সিডিটাকে এখন লিখে ফেলবো বিপরীত পাশে 2024 সাল।
কারণ যে সময়তে আমাদের অর্থাৎ বছরের শেষে যখন ব্যালেন্স সিডি বের হবে, পরবর্তী বছরের ১ তারিখে ব্যালেন্স বিডি বের হবে। তো আমরা ২০২৪ সালে লিখে ফেলবো জানুয়ারির ১ তারিখ। এখানে লিখে ফেলবো ব্যালেন্স বি/ডি, বাংলাতেও লিখতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই। তাহলে ২,২৭,৩৯২ টাকা হচ্ছে আমাদের কি তারিখ। আমরা এখানে তারিখের ঘরে লিখে ফেলবো ২,২৭,৩৯২ টাকা। ৩৯২ টাকা এখানে সংক্ষিপ্ত জায়গার কারণে আমি নিচে লিখছি, আপনারা একটু বুঝে নেবেন। এরপরে হচ্ছে ১,৭৫,২০০ টাকা হচ্ছে মিলি, তার ঘরে লিখে ফেলবো ১,৭৫,২০০ টাকা। এরপরে হচ্ছে ১,০৪,৪০৮ টাকা। ১,০৪,৪০৮ টাকা। এটি হচ্ছে আমাদের মামলা। তো আশা করি আপনারা গ নাম্বারটি খুব সহজে বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের রাজশাহী বোর্ড ২০০৯ নম্বরের প্রশ্নের সমাধান। এই প্রশ্নটি সাধারণত মুনাফার অংশটুকু বন্টন করতে আমাদের সমস্যা হয়। তো আশা করি আপনারা পুরো সৃজনশীল প্রশ্ন বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আরো কঠিন প্রশ্নগুলো সমাধান করে দিব সামনের ভিডিওগুলোতে। সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হতে পারেন। ইউটিউবে যারা আপনারা লাইভ ক্লাস চান তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। কারণ আমরা ইনশাআল্লাহ লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের অন্যান্য অধ্যায়গুলো সমাধান করে দেওয়ার একটি চিন্তা ভাবনা করতেছি। তো আপনাদের কমেন্টের উপরে সাধারণত এটি নির্ভর করবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।